আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্বে আমরা শিখব কীভাবে আসলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে ক্রিটিক্যাল এররগুলো সলভ করতে হয়। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এই ধরনের সমস্যা পাইনি, এমন রেয়ার কেস থাকেই না। তো এই ধরনের সমস্যাগুলো আমরা প্রায় সময় পেয়ে থাকি, এটা একটা কমন সমস্যা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো আমরা আজকের ভিডিওতে শিখব কীভাবে আসলে এই ধরনের সমস্যাটি সলভ করতে হয়। সবার প্রথমে আমরা সলভ করার পূর্বেই আমরা জানবো যে আসলে এই সমস্যাটি কেন আসে। এই সমস্যাটি আসার মূল কারণ হচ্ছে যে থিম প্লাগ ইন কনফ্লিকশন অথবা ভার্সন কনফ্লিকশন। অর্থাৎ আপনি মনে করেন যে থিমটা লেটেস্ট ভার্সনে আছে কিন্তু ওয়ার্ডপ্রেস ওল্ডার ভার্সনে, আবার ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সনে কিন্তু থিম ওল্ডার বা প্লাগ ইনগুলো অনেক ওল্ডার, বা প্লাগ ইনগুলো লেটেস্টে আছে থিমটা ওল্ডার। তার মানে হচ্ছে যে আপনি কোথাও না কোথাও কোনো না কোনো প্লাগ ইন থেকে এই ধরনের এররটা পাবেনই। তো এই ধরনের এররগুলো সলভ করতে হলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন প্লাগ ইনটার কারণে বা কোন থিমটার কারণে এই সমস্যাটা আসতেছে। তারপর আমরা চিন্তা করতে পারবো যে আসলে আমার এখন কি করণীয়। আগে থিমটা বা কোন প্লাগইন থেকে সমস্যা আসতেছে সেটা দেখতে হবে। তার মানে হচ্ছে যে আপনার যদি লেটেস্ট ভার্সন সব কিছু যদি লেটেস্টে থাকে লেটেস্টেই রাখতে হবে, বা সব কিছু যদি ওল্ডারে থাকে থিম প্লাগইন ওয়ার্ডপ্রেস ভার্সন তাহলে ওল্ডারেই রাখতে হবে। দেন আপনি সমস্যাটা পাবেন না। আর যদি সমস্যাটা পান সবার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন থিম বা প্লাগইন এই সমস্যাটা তৈরি করতেছে। তো আইডেন্টিফাই করার জন্য আগে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। এখন আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে শুধু সমস্যা না, আমি ব্যাক এন্ডেও লগ ইন করতে পারতেছি না। তার মানে হচ্ছে যে আমি প্লাগইনগুলো যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে ডিঅ্যাক্টিভেট করব এরকম কোনো সিস্টেমে নেই, বা আইডেন্টিফাই করার কোনো সিস্টেম নেই। তার মানে হচ্ছে যে আমাকে কোথায় যেতে হবে, সি প্যানেলে যেতে হবে। তো আপনার যদি হোস্টিং প্রোভাইডার সি প্যানেল প্রোভাইড করে থাকে তো ভালো, না হলে আপনি হোস্টিংয়ের ভিতরে এই ধরনের অপশন পেয়ে যাবেন। আর যদি হোস্টিংয়ের ভিতরে না পেয়ে থাকেন তাহলে আপনাকে ফাইল জেলে ইউজ করে থার্ড পার্টিভাবে এগুলো করতে হবে। তো আমরা ওয়ার্ডপ্রেসের সি প্যানেলে লগ ইন করবো। আমি সি প্যানেলে যাওয়ার আগে আমি আমার হোস্টিংয়ে চলে যাচ্ছি, হোস্টিং থেকে তারপর আমি সি প্যানেলে যাব। এরপর এখান থেকে আমি লগ ইনে ক্লিক করতেছি, আপনি আপনার হোস্টিংয়ে লগ ইন করবেন। আমি অলরেডি হোস্টিংয়ে লগ ইন করে ফেলেছি। তারপর হচ্ছে যে আমি এখান থেকে আমাদের সি প্যানেলে চলে যাব। এখন আইডেন্টিফাই করার সহজ উপায় হচ্ছে যে আপনি সবগুলো প্লাগইন ডিঅ্যাক্টিভেট করে দেন। যা যা প্লাগইন অ্যাক্টিভেট আছে সবগুলো প্লাগইন ডিঅ্যাক্টিভেট করে দেন। তারপর আপনি খুব সহজে আসলে বুঝাবেন যে আসলে কোন প্লাগইনটার কারণে এই ধরনের সমস্যাটা আসলে আসতেছে। তো আমি এখান থেকে প্লাগইন ডিঅ্যাক্টিভেট করার তিনটা মেথড আপনাকে বলতেছি। প্রথম মেথড হচ্ছে যে আপনার হোস্টিং প্রোভাইডার যদি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যার ক্লাস দিয়ে থাকে তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনাকে এখান থেকে যে ডোমেইনটার জন্য আপনি কাজ করতেছেন সেই ডোমেইনে এই যে বটম অ্যারোতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদেরকে ম্যানেজ প্লাগইনসে ক্লিক করতে হবে। ম্যানেজ প্লাগইনস থেকে ইনস্টলডে ক্লিক করতে হবে। ইনস্টল প্লাগইন থেকে সবগুলো প্লাগইন ডিঅ্যাক্টিভেট করতে হবে। অথবা অনেক সময় আমরা দেখি যে এই অপশনে যখন যাই আমরা যদি প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করিও তারপরেও আসলে এগুলো প্রপারলি কাজ করে না। এটার মেন রিজন হচ্ছে সার্ভারের একটা খ্যাচ থেকে থাকে। তো সার্ভার খ্যাচের কারণে আমরা যদিও ডিঅ্যাক্টিভেট করি ওই ডিঅ্যাক্টিভেট অপশনটা কিন্তু সে প্রপারলি কাজ করে না। তারপর আমি এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। আপনি যদি ক্লায়েন্টের সাইটে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্ন্যাপশট নিয়ে রাখতে হবে, মানে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যে আসলে কোন কোন প্লাগইন ডিঅ্যাক্টিভেট ছিল। আবার আপনার সাইটটা যখন ব্যাক করবে তখন কিন্তু আপনাকে সাইটটা আগের অবস্থায় ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে। তার মানে আপনি শুধু সমস্যাটা সলভ করলেই হবে না, আপনাকে এনশিওর করতে হবে যে সাইটে কোনো সমস্যা নেই, বা সাইটটা ভেঙে যায় নাই, বা কোনো কিছু ক্লায়েন্ট হারায় নাই, ঠিক আছে, ওইটাও আপনাকে এনশিওর করতে হবে। তো ভিডিওটি শেষে আমরা জানবো যে আসলে যখন সমস্যাটি সলভ করার পরে যদি সাইট ভেঙে যায় বা কোনো কিছু হারায় যায় সেক্ষেত্রে সেগুলো আমরা কীভাবে ব্যাক করতে পারি সেটাও আমরা জেনে নিব। তো আমার প্রায় অনেকগুলো প্লাগইন অ্যাক্টিভেটেড ছিল, আমি সবগুলো প্লাগইন ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। এখন আমি এখানে চলে যাব, এখানে যাই রিলোড করার চেষ্টা করব। তো ম্যাজিক্যালি আমি যখন এই প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করেছি আমার এখানে কিন্তু কাজ করে ফেলছে, কিন্তু আমি অনেক সময় দেখেছি যে অনেক সি প্যানেলে কিন্তু এটা প্রোভাইড করে না, সফটওয়্যার ক্লাস প্রোভাইড করে না, তাহলে কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায়। তার মানে আমি সবগুলো প্লাগইন আবার সিলেক্ট করতেছি, আবার সিলেক্ট করে আবার অ্যাক্টিভেট করে দিচ্ছি যাতে সমস্যাটি আবার ব্যাক করে। তো আমি প্লাগইনগুলো অ্যাক্টিভেট করে ফেলেছি। অ্যাক্টিভেট করার পর কিন্তু সমস্যাটা আবার আসছে। এখন আমরা দ্বিতীয় নিয়ম শিখবো যে আসলে যদি সফটওয়্যার ক্লাস প্রোভাইড না করে থাকে আমরা কীভাবে প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে গিয়ে আমাদেরকে এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে।
এরপর ফাইল ম্যানেজার থেকে আমাদেরকে যে ডোমেনেই কাজ করতেছি আমরা সেই ডোমেনে যেতে হবে। আপনি যদি মেন ডোমেনে কাজ করে থাকেন, মেন ডোমেনটা অনেক সময় পাবলিক আন্ডারস্কোর HTML এর ভিতরেই থাকে, অনেক সময় না, প্রায় 95% সময় পাবলিক আন্ডারস্কোর ভিতরে কিন্তু মেন ডোমেন থেকে থাকে। তো আমার ডোমেন হচ্ছে এটা, আমি এখানেই চলে যাব, সেম প্রসেস। তো wp-কন্টেন্টে চলে যাব, তারপর প্লাগইনসে চলে যাব, তারপরে এটা হচ্ছে যে একটু লেন্থি প্রসেস, এটা একটু টাইম নেয়। তো আপনি এগুলো সবগুলো প্লাগইন একটা একটা করে রিনেম করতে হবে। এখন রিনেম কীভাবে করবেন, আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এই যে রিনেম অপশনে ক্লিক করে এই যে 1 দিবেন, বা যে কোনো একটা লেটার লিখতে পারেন এক্সট্রা। তো এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ডিঅ্যাক্টিভেট হওয়ার পরে আপনি আবার এদেরকে অ্যাক্টিভেট করতে পারবেন। অ্যাক্টিভেট করার প্রসেস হচ্ছে সেম। এগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে আপনি cPanel থেকে অ্যাক্টিভেট করলে এগুলো কিন্তু অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনি অথবা এখানে আসি নামটা চেঞ্জ করতে পারেন। নাম চেঞ্জ করলে কিন্তু এটা আর অ্যাক্টিভেট হবে না, কিন্তু নামটা চেঞ্জই থাকবে, মানে যে রিয়েল নাম যেটা ছিল সেটা থাকবে। তো আমি আবার আগের প্রসেসে চলে যাচ্ছি, সফটওয়্যার ক্লাস যেভাবে ছিল। তো এভাবে করলে আসলে ইজিয়েস্ট হয়, কিন্তু অনেক সময় সার্ভারের কারণে এটা আসলে আপডেট নেয় না। তো আপডেট না নিলে কিন্তু আপনি বুঝবেনই না যে আসলে আপনার এগুলো ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা। এখন প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করার আরও একটা মেথড আছে, এটা হচ্ছে ইজিয়েস্ট মেথড। তো আমি cPanel চলে যাচ্ছি, cPanel থেকে আমি phpMyAdmin চলে যাব। এখন phpMyAdmin অনেক সময় আপনার হোস্টিং প্রোভাইডার হোস্টিংয়ের আন্ডারেই থাকবে, আপনি cPanel আসা লাগে না। আমরা পপুলার অনেক হোস্টিংয়ে দেখেছি যে এই প্রসেসেই থাকে। তো এখান থেকে আপনাকে ডাটাবেসটা খুঁজতে হবে। আপনি যে সাইট দিয়ে কাজ করবেন সেই সাইটের ডাটাবেসটা কি আপনাকে জানতে হবে। তো ডাটাবেস কি সেটা জানার জন্য একটা প্রসেস হচ্ছে এটা, ওই সফটওয়্যার ক্লাসের মধ্যে যাই, এই যে সাইটটার এই ডাটাবেস ডিটেলসে ক্লিক করলে এই যে wp258 এটা হচ্ছে ডাটাবেস। আরেকটা প্রসেস হচ্ছে এই যে আপনি ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজার থেকে আপনি এখানে ফাইল ম্যানেজারে যেতে হবে, ফাইল ম্যানেজার থেকে তো আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে যে মনে করেন আমি এখান থেকে আমার যে ডোমেনটা ছিল ওইখানে চলে যাব। তারপর ওইখান থেকে হচ্ছে আমাদেরকে কিন্তু একটা ফাইল ওপেন করতে হবে, সেটা হচ্ছে যে config.php। এটা রাইট ক্লিক করব, আমরা এডিট অপশনে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করে এই যে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করলে কিন্তু আমাদেরকে ডাটাবেসের নামটা দেখাবে। তো এই যে wp258 এখানে কিন্তু স্পষ্ট ভাষায় ডাটাবেসের নাম লেখা আছে, তার মানে আমরা এই ডাটাবেসে গিয়ে তারপরে কাজ করব। তো আমি অলরেডি আমার phpMyAdmin ওপেন করে রেখেছিলাম। তো এখান থেকে 258 এই যে এটা হচ্ছে যে ডাটাবেস। তারপর হচ্ছে যে অপশনসে ক্লিক করতে হবে। আপনি যখন স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে থাকলে কিন্তু আপনাকে অপশন লিখে দেখাবে wp08_options। এখন আপনার এখানে 08 থাকবে না, আপনার এখানে অন্য একটা নাম থাকতে পারে বা ওয়েট বা আদার্স থাকতে পারে, কিন্তু অপশনস শব্দটা থাকবে। তো আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনাকে সেকেন্ড পেজে চলে যেতে হবে। সেকেন্ড পেজ থেকে আপনাকে অ্যাক্টিভেট প্লাগইন যেগুলো আছে, এই যে অ্যাক্টিভেট প্লাগইনস, এখানে আপনার যতগুলো প্লাগইন অ্যাক্টিভেট আছে ততগুলো প্লাগইনের নাম শো করবে। তো আপনি সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে রিমুভ করে দিবেন। রিমুভ করার পর ওয়ানরা এফেক্টেড এই ধরনের একটা লেখা আসবে, তারপর আপনি সাইডে গিয়ে রিলোড করার চেষ্টা করবেন। তো আমার এখানে এটা রিলোড করার পরও সমস্যাটি সলভ হয় নাই। এটার রিজন হচ্ছে যে হয়তো আমার সার্ভারে কিন্তু এটা ক্যাচ ধরে আছে। তাহলে আপনি যখন প্রসেসটা জানেন সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ট্রাই করতে পারেন, অথবা আপনাকে একটু কিছুটা সময় অপেক্ষা করতে হবে সার্ভার যতক্ষণ আপডেট হয়। আর আপনি যদি অপেক্ষা করতে না চান, আপনাকে বিকল্প দুইটা পথ দেখাই দিচ্ছি, যে কোনো একটা পথে করলেই কিন্তু এটা বিষয়টা কিন্তু সলভ হয়ে যাবে। এখন অনেক সময় কিন্তু প্লাগইনের কারণে সমস্যাটা আসে না, থিমের কারণে আসে। সেক্ষেত্রে আপনাকে কীভাবে এটা আইডেন্টিফাই করতে হবে, এই যে সফটওয়্যার ক্লাস থেকে আপনাকে ম্যানেজ থিমসে ক্লিক করতে হবে। ম্যানেজ থিম থেকে আমাদের থিম হচ্ছে উডমার্ট, এটা অ্যাক্টিভেট আছে। আমি উডমার্টটার মনে করেন ডিঅ্যাক্টিভেট করে আমি হ্যালো এলিমেন্টরটা অ্যাক্টিভেট করব। হ্যালো এলিমেন্টর, তারপরে আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইটে গিয়ে রিলোড করার চেষ্টা করতেছি। এখন আমাদের তো আর হ্যালো এলিমেন্টরের সমস্যা না, আমরা একটু আগে দেখেছি আমরা যখন প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করতে পারছিলাম তখনই কিন্তু সমস্যাটা সলভ হয়ে গেছিলো। এখন তো আমাদের তার মানে হচ্ছে থিমে কোনো সমস্যাই নেই, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমাদেরকে কিন্তু থিমটা ডিঅ্যাক্টিভেট করলে হবে না। তো আমি আপনাকে এটা দেখানোর জন্য এখানে নিয়ে গেছি। তো আপনি যদি cPanel থেকে যদি থিম ডিঅ্যাক্টিভেট করতে চান বা এই ডাটাবেস থেকে ডিঅ্যাক্টিভেট করতে চাইলে WP অপশনের নিচেই থাকবে এই যে টেমপ্লেট স্টাইল শিট। তো এখান থেকে আপনি নামটা সিলেক্ট করবেন, রিমুভ করবেন, রিমুভ করে আপনার একটা ডিফল্ট থিম মনে করেন হ্যালো এলিমেন্টর এই নামটা লিখে দিবেন। মনে করেন আপনার যে থিমগুলো আছে ওগুলোর যে কোনো একটা নাম এখানে লিখে দিবেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে থিমটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আপনি যদি না জেনে থাকেন যে ভাই আমার তো থিমের নাম আমি জানি না, তাহলে cPanel থেকে ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজার থেকে wp-কন্টেন্টে যাবেন, তারপর হচ্ছে থিমসে চলে যাবেন। থিমস থেকে এই যে এখানে থিমগুলোর নাম আছে, ঠিক যেভাবে আছে জাস্ট সিলেক্ট করবেন নামগুলো, ওইখানে নিয়ে বসাবেন, বাস শেষ। ওইটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে
কোন আইডেন্টিফাই করতে পারেন যে আসলে সমস্যাটা কি থিম থেকে আসতেছে কিনা। তো আমি বিষয়গুলো অলরেডি এখানে দেখাইছি, এখন আমাদেরকে আসলে সমস্যাটা সলভ করতে হবে। তো আমি আবার এখানে যাচ্ছি, এখানে যাই সবগুলো প্লাগইন ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। এখন যে প্রসেসগুলো দেখানো হয়েছে ওগুলো শুধু আপনাকে দেখানোর জন্য যে আসলে আপনি কীভাবে আইডেন্টিফাই করতে পারেন। তো আমি আগে প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করে দিব। এই প্রসেসটা একটু ঝামেলাযুক্ত, তো আপনি চাইলে কিন্তু আপনার ক্লায়েন্টের সাইটের ম্যানুয়াল ব্যাকআপ বা যে কোনো একটা প্লাগইন দিয়ে তো ব্যাকআপ নিতে পারবেন না, আপনি ম্যানুয়ালি একটা ব্যাকআপ আগে নিয়ে রাখতে পারেন বা ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন যে তোমার সাইটে কি ব্যাকআপ আছে কিনা। ব্যাকআপ থাকলে ব্যাকআপও রিস্টোর করতে পারেন, অথবা আপনি একটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন যাতে আপনি কোনো ঝামেলায় না পড়েন। তো আমি এখান থেকে প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি, আমি সাইটে এবার লগ ইন করতে পারবো। এবার হচ্ছে যে আমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে কোন প্লাগইনের কারণে সমস্যাটা হচ্ছে। তো এটা আইডেন্টিফাই করার প্রসেস হচ্ছে যে আপনাকে প্লাগইনগুলো একটা একটা করে অ্যাক্টিভেট করতে হবে, তারপর চেক করতে হবে। তার আগে আপনাকে দেখতে হবে যে আপনার সাইটে কি কোনো প্লাগইন বা থিম আপডেট চাচ্ছে কিনা। তো আপনি যদি এখানে ঢুকতে পারেন, তারপর এখান থেকে একটা ব্যাকআপ নিয়ে নেন যে কোনো একটা প্লাগইন দিয়ে, আর তারপরে যে আপনি থিম প্লাগইন আপডেট করবেন। না হলে কিন্তু আমি কখনোই রিকমেন্ড করবো না যে আপডেট করার জন্য, কারণ ক্লায়েন্টের সাইডে বা আপনার সাইডে যদি নাল বা জিপিএল থিম বা প্লাগইন থেকে থাকে তাহলে কিন্তু সমস্যাটা যাবে না। ঠিক আছে, তারপর আপনাকে হয় লাইসেন্স নতুন করে কিনতে হবে কারো কাছ থেকে, না হলে অরিজিনাল লাইসেন্স ইউজ করতে হবে। তো এখান থেকে আমি সবগুলো প্লাগইন একসাথে অ্যাক্টিভেট করবো না। আমি এআই ইঞ্জিন, অল ইন ওয়ান, অটো প্রেশার, তারপর হচ্ছে এটা অ্যাক্টিভেট হবে না। তারপর হচ্ছে যে এলিমেন্টর, ইসেনশিয়াল অ্যাড অন, তারপরে ইসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর, মেড ফ্রম, শপ ইঞ্জিন, তারপর হচ্ছে যে অর্থাৎ আমি প্রিমিয়াম প্লাগইনগুলো কিন্তু টাচ করতেছি না। আমি যেগুলো ফ্রি প্লাগইন সেগুলো অ্যাক্টিভেট করতেছি, কারণ আমি দেখছি যে এখানে কিন্তু প্লাগইনগুলো কিন্তু অ্যাক্টিভেট ছিল। ঠিক আছে, আমার সবগুলো প্লাগইন অ্যাক্টিভেট ছিল, তার মানে আমাকে যখন ক্লায়েন্টের সাইট বুঝিয়ে দিতে হবে তখনই কিন্তু আমাকে কিন্তু অরিজিনালি যেরকম ছিল সাইট ওরকমই বুঝিয়ে দিতে হবে। তো আমি অ্যাক্টিভেট করে দিয়েছি। তো আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো সমস্যা পাই নাই। আমরা সাইটে একটু ভিজিট করার চেষ্টা করব যে আসলে সমস্যাটা কি এখনও আছে কিনা। এই যে এখন কিন্তু সমস্যাটা নেই কিন্তু। তো তারপর আমি আবার প্লাগইনসে যাচ্ছি, বাকি প্লাগইনগুলো অ্যাক্টিভেট করার চেষ্টা করব। এখন এই যে পেমেন্ট গেটওয়ে রিলেটেড যে প্লাগইনগুলো ওগুলো হচ্ছে ই-কমার্সের সাথে সংযুক্ত। তো আমাদেরকে আগে কিন্তু ই-কমার্স প্লাগইনটা এখানে অ্যাক্টিভেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যখন ই-কমার্স প্লাগইনটা অ্যাক্টিভেট করেছি তখনই আমার কিন্তু সমস্যাটা আবার ব্যাক করেছে। তো আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে কিন্তু রিলোড দেওয়ার চেষ্টা করব। আবার রিলোড দিচ্ছি। তার মানে আমি ই-কমার্স প্লাগইনটা অ্যাক্টিভেট করলে কিন্তু আমার সাইডে সমস্যা হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে এই লেখাটি রিমুভ করে আবার রিলোড দিচ্ছি, ক্রিটিক্যাল এরর চলে আসছে। তার মানে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে আমাদের ই-কমার্সের সাথে অন্য প্লাগইনগুলো কাজ করতেছে না। তাহলে এটার সলিউশন কি, আমাদের এবার থিমে যেতে হবে। থিমে গিয়ে দেখতে হবে যে আসলে থিম থেকে কি সমস্যাটা আসতেছে কিনা, কারণ হচ্ছে যে তখন থিমের সমস্যাটা দেখাচ্ছিল না। এখন হয়তো বা কারণ আমাদের সবগুলো প্লাগইনই ছিল হচ্ছে যে ফ্রি প্লাগইন, তার মানে হচ্ছে যে এখন হয়তো বা ফ্রি প্লাগইনগুলো থিমের সাথে কাজ করতেছে না। তো আমরা এখন থিমটা আগে চেক করে দেখব। আমি ই-কমার্স প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি, ডিঅ্যাক্টিভেট করে এবার কিন্তু লগ ইন করার চেষ্টা করব। তো এখন কিন্তু লগ ইন করা গেছে। তো এখন আমি থিমটা আগে চেক করে দেখবো যে থিমটার কী অবস্থা, অর্থাৎ থিমটা কি জিপিএল না নাল নাকি অরিজিনাল ভ্যালিড থিম। তো আমি এখানে উডমার্ট একটা থিম অ্যাক্টিভেট করা আছে, তো থিম ডিটেলসে ক্লিক করব। এটার ভার্সন হচ্ছে 7.6.0 উডমার্ট থিম ভার্সন। তো আমি এখানে গুগলে গিয়ে উডমার্ট লিখবো, উডমার্ট থিম চেঞ্জ লগ। এই যে এখানে উডমার্ট থিম চেঞ্জ লগের জন্য কিন্তু একটা ইউআরএল আসছে, তো আমি এখানে ক্লিক করব। এখন ওরা বলছে যে এটা 8.3.5 আপডেট ভার্সন, আর আমাদের হচ্ছে যে 7.6.0, তার মানে এটা অনেক পুরাতন একটা থিম। তাহলে তার মানে হচ্ছে যে আমরা এখন থিমটা চেঞ্জ করে অন্য একটা থিম নিয়ে দেখি আসলে থিমটার কারণে সমস্যাটা হচ্ছে কিনা। তো আমি অন্য একটা থিম নিচ্ছি, এখন সাইডে গিয়ে রিলোড দেব। তারপরে এখান থেকে ই-কমার্সটা অ্যাক্টিভেট করার চেষ্টা করব।
এখন কিন্তু আর সমস্যাটা দেখাই নাই, তার মানে হচ্ছে যে আমাদের থিমটা পুরাতন হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে এক। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমাদের হয়তো বা প্লাগইনগুলোতেও সমস্যা। এখন আমি এলিমেন্টর প্রোটাও অ্যাক্টিভেট করে দিচ্ছি। এই যে এলিমেন্টর প্রো অ্যাক্টিভেট করার পরেই কিন্তু অন্য একটি সমস্যা চলে আসছে। তো আমি এখান থেকে যে ইউআরএলটি দেখাচ্ছে এটি রিমুভ করে তারপরে চেষ্টা করতেছি। তারপর সাইডে ভিজিট করে রিলোড দিচ্ছি। এই যে এবার কিন্তু সমস্যাটা আবার আসছে, তার মানে এখন আমাদেরকে প্লাগইনটা চেক করতে হবে যে আসলে এলিমেন্টর প্রোতে সমস্যা আছে কিনা। তো আমি ইনস্টল প্লাগইনে যাব, আমাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না, তার মানে এখান থেকে আমাদেরকে এলিমেন্টর প্রোটা এখন ডিঅ্যাক্টিভেট করতে হবে। আমি এলিমেন্টর প্রো ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। এখন ভিতরে কিন্তু ঢুকা গেছে, তার মানে আমরা বুঝছি যে আমাদের এই সাইটে শুধু থিমে সমস্যা ছিল না, আমাদের এলিমেন্টর প্রো প্লাগইনে কিন্তু সমস্যা ছিল। এখন আমরা এলিমেন্টর প্রোতে দেখব, এটা হচ্ছে 3.24.3, যেটা অনেক পুরাতন একটা ভার্সন। এটা সমাধান হচ্ছে যে আমাদেরকে এলিমেন্টর প্রো লেটেস্ট ভার্সন ইউজ করতে হবে আর উডমার্ট থিমের লেটেস্ট ভার্সন ইউজ করতে হবে, তারপরে আমাদের বাকি সব কিছু স্মুথলি কাজ করবে। তা না হলে কিন্তু আমাদের কাজ করতেছে না। এখন ক্লায়েন্টের সাইট কিন্তু ভাঙা, আমরা কিন্তু এখানে কিন্তু উডমার্ট থিম ছিল না, ঠিক আছে। এই সাইডে যদিও ব্ল্যাঙ্ক কিছু কোনো ভ্যালিড ইনফরমেশন ছিল না, এটা টিউটোরিয়ালের জন্য বানানো হয়েছে, কিন্তু এটা এখানে উডমার্ট থিম ছিল। এখন ক্লায়েন্টের সাইডে যদি উডমার্ট থিম থেকে থাকতো সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট কখনোই মানবে না যে উডমার্ট থিম ছাড়া। আবার এখানে এলিমেন্টর প্রোটা আপনি ডিঅ্যাক্টিভেট করা মানে হচ্ছে ক্লায়েন্টের সাইটটা ভেঙে গেছে, ঠিক আছে। তার মানে ক্লায়েন্ট ওই অপশন থেকেও কিন্তু মানবে না। তাহলে এখন করণীয় কি? করণীয় হচ্ছে যে আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে যে দেখো তোমার উডমার্ট থিম আর এলিমেন্টর প্রো এগুলো তুমি পুরাতন জিপিএল ভার্সন ব্যবহার করছো, তুমি এগুলো লেটেস্ট ভার্সন ব্যবহার করো, লেটেস্ট ভার্সন লাইসেন্স আমাকে দাও, আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি, অথবা তুমি চাইলে আমি কিনে দিতে পারবো, এত ডলার লাগবে। বা আপনি এখান থেকে থার্ড পার্টি গুগল থেকেও কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন। তো আশা করি আপনি বুঝছেন যে আসলে এই ধরনের সমস্যাগুলো আসলে করণীয় কী বা কীভাবে সলভ আউট করা যায়। আপনি যদি থিম প্লাগইন সব কিছু আপডেট দেন তাহলে এটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি কোনো সমস্যা পড়েন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, যে কেউ একজন আপনার সমস্যাটি সলভ করতে সাহায্য করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।